সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জ্বালানি তেল নিয়ে বাংলাদেশ গভীর সংকটে পড়তে যাচ্ছে। সংকটটা ঠিক এমন হতে যাচ্ছে, এপ্রিল পেরোলেই মে মাসে বাংলাদেশ তেল শূন্য হয়েও পড়তে পারে। বাংলাদেশের তেলের এখন মজুদের যে অবস্থা এবং আমদানির যে অবস্থা, এই দুটা দিক বিবেচনা করলে বাংলাদেশ তেল শূন্য হয়ে পড়তে পারে এরকম শঙ্কা জেগেছে। যদি ইরানের যুদ্ধ বন্ধ না হয়, যদি হরমুজ প্রণালী না খুলে এবং বাংলাদেশ যদি অন্যান্য মার্কেট থেকে তেল আমদানি করতে না পারে, তাহলে বাংলাদেশ গুরুতর সংকটে পড়তে যাচ্ছে এবং সংকটটা এমন, বাংলাদেশে সব ধরনের যানবাহনও বন্ধ হয়ে যেতে পারে। সংকটটা কেমন একটু বলি। ইতিমধ্যেই একটা খবর আপনারা দেখেছেন, ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশে একমাত্র অপরিশোধিত তেলের পরিশোধনাগার, যেখানে উৎপাদন নাকি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ পরিশোধন নাকি বন্ধ হয়ে গেছে, এরকম একটি খবর করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এই পত্রিকাটি এই খবরটি স্পেশাল আকারে ছাপিয়েছে। পরবর্তীতে আমরা প্রথম আলোতে একটু ভিন্ন একটা রিপোর্ট দেখলাম, একটু স্লাইটলি ডিফারেন্ট একটা রিপোর্ট দেখলাম। বিজনেস স্ট্যান্ডার্ড তাদের রিপোর্টে বলছে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেছে, এখানে আর কোনো উৎপাদন হচ্ছে না এবং তেলের যে ডেড স্টক ছিল, ডেড স্টক বলতে মানে যখন দীর্ঘদিন ক্রুড অয়েল না আসে, আমাদের দেশে গত 54 দিন ধরে কোনো ক্রুড অয়েল আসেনি, অর্থাৎ অপরিশোধিত তেল আসেনি, যেটাকে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। এখানে কোনো 54 দিন ধরে বাংলাদেশে কোনো অপরিশোধিত তেল আসেনি। তো এতদিন ধরে অপরিশোধিত তেলের যে মজুদ ছিল ইস্টার্ন রিফাইনারি, সেগুলোকে ধীরে ধীরে আগে দৈনিক যে পরিমাণ রিফাইন করতো, এখন সেটা কমিয়ে এনে ধীরে ধীরে রিফাইন করছিল এবং সেটা সরবরাহ করছিল। পরবর্তীতে তাদের যে ডেড স্টক একেবারে নাই, মানে কাছায়া কুছায়া বলে না, ওইখান থেকে নিয়ে টিয়ে এগুলারও রিফাইন করে ফেলেছে। বিজনেস স্ট্যান্ডার্ড তাদের রিপোর্টে এরকমও উল্লেখ করেছে যে ইস্টার্ন রিফাইনারিতে যে ডেড স্টক ছিল, পাইপলাইনের মধ্যে যেগুলো ছিল, তারপরে আপনার যেগুলোতে রিফাইন করা হয়, সেই রিফাইনের মেশিনের নিচে যে তেলগুলো জমা পড়ে থাকে, অপরিশোধিত তেলগুলো, সেগুলোকে নিয়েও তারা রিফাইন করে ফেলেছে। রোববার থেকে ইস্টার্ন রিফাইনারিতে নাকি তেল উৎপাদন বা তেল পরিশোধন বন্ধ রয়েছে। প্রথম আলো রিপোর্টটা একটু ভিন্নভাবে করেছে। তারা বলছে উৎপাদন এখনও চলছে, তবে একেবারে ম্যাসিভলি কমে গেছে। তারা বলছে এখন দিনে ইস্টার্ন রিফাইনারিতে অল্প পরিমাণ অকটেন, অল্প পরিমাণ পেট্রোল এবং অল্প পরিমাণ ডিজেল এবং ফার্নেস অয়েল পরিশোধন হচ্ছে, সেটা একেবারে অল্প। যেখানে 100 টনের মতো অকটেন, 100 টনের মতো পেট্রোল উৎপাদন হচ্ছে, তবে ডিজেল কতটুকু উৎপাদন হচ্ছে সেটা তারা বলছে না। অর্থাৎ ইস্টার্ন রিফাইনারি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার যে রিপোর্ট বিজনেস স্ট্যান্ডার্ড করেছে, সেটা যদি আংশিক সত্য হয় এবং প্রথম আলোটাও যদি সত্য হয়, বলা যায় যে ইস্টার্ন রিফাইনারিতে আর এমন কোনো কিছুই উৎপাদন হচ্ছে না বা এমন কোনো তেল বেরোচ্ছে না যেটা দিয়ে আসলে বাংলাদেশ আসলে একদিন চলতে পারবে বা 2 দিন চলতে পারবে বা একটা জেলা বা 2টা জেলা চলতে পারবে, এরকম কোনো তেল উৎপাদন হচ্ছে না। অর্থাৎ ইস্টার্ন রিফাইনারিতে যদি সামান্য পরিমাণ তেল উৎপন্ন হয়, সেটা একেবারে অল্প পরিমাণে উৎপন্ন হচ্ছে। এখন কথা হলো, ইস্টার্ন রিফাইনারি বন্ধ ধরলাম বা অল্প পরিমাণ উৎপন্ন হচ্ছে, বাংলাদেশের তেলের কি বড় ধরনের ঘাটতি তৈরি হবে কিনা? দেখেন, ইস্টার্ন রিফাইনারিতে যে তেলের পরিশোধন হয়, এখান থেকে মাত্র 24% তেলের যে বাজার, তারা 24% তেল বাজারে সরবরাহ করে। অর্থাৎ বাংলাদেশে যে চাহিদা, সেই চাহিদার 24% তেল সরবরাহ করা হয় এই ইস্টার্ন রিফাইনারি থেকে। অর্থাৎ যে পরিমাণ তেল বাংলাদেশে আসে ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েলকে পরিশোধন করে যে তেল বাজারে সরবরাহ করে, এটা দিয়ে বাংলাদেশের 24% জ্বালানি তেলের চাহিদা মেটে। বাকি যে 76% এটা দেশীয় উৎপাদন থেকে এবং পরিশোধিত তেল আমদানি করেই এই চাহিদা মেটানো হয়। অর্থাৎ আমরা যদি আমদানি তেলেরও যদি পরিসংখ্যান ধরি, সেখানে বাংলাদেশে মূলত পরিশোধিত তেল দিয়ে বাংলাদেশের বেশি চাহিদা মেটানো হয়। অর্থাৎ আমরা পরিশোধিত তেলই বেশি আমদানি করি ক্রুড অয়েলের চেয়ে। অর্থাৎ ইস্টার্ন রিফাইনারি যদি বন্ধ হয় সাময়িকভাবে, এটা আমাদের জন্য খুব বড়সড় চাপ তৈরি করবে না, তবে দীর্ঘ সময় বন্ধ থাকলে এটা আমাদের জন্য চাপ তৈরি করবে। কিন্তু শঙ্কার জায়গা হলো অন্য জায়গায়। আমাদের যে ডিজেলের এখন যে পরিশোধিত ডিজেলের যে মজুদ, সেটা 1,19,000 মেট্রিক টন। এটা যদি আমরা হিসাব করি, দৈনিক আমাদের এখন সরকারের হিসাব মতো 11,500-এর মতো, প্রায় 12,000, তবে 11,500 বলা যায়, 11,500 মেট্রিক টনের মতো ডিজেল আমাদের ব্যবহার হচ্ছে। এখন সেই হিসাবে যে মজুরটা রয়েছে 1,19,000 টন, সেই মজুরটা দিয়ে আমাদের সর্বোচ্চ 10 দিন চলবে। আমি যখন এই ভিডিও বানাচ্ছি, তখনই আমি একটা রিপোর্ট দেখলাম,
তেল নিয়ে আরও দুটি জাহাজ আসছে। এই দুটি জাহাজে ৬৮,০০০ মেট্রিক টন তেল আসছে, পরিশোধিত তেল, ডিজেলই আসছে। তো এইটা দিয়ে আরও ৪-৫ দিন চলবে, অর্থাৎ যেটা আসতেছে আর যেটা মজুদ আছে এটা দিয়ে সর্বোচ্চ আমরা ১৫ দিন চলতে পারবো। অর্থাৎ আমাদের কাছে এখন তেলের মজুদ আছে ১৫ দিন। তবে বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে ১,০০,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল কেনার জন্য, এবং সেটা এখন পর্যন্ত পাস হয়নি। অর্থাৎ মালয়েশিয়া থেকে তেল আনা হবে কিনা এটার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এটা নিয়ে কথাবার্তা চলছে। বাংলাদেশের বেশ কিছু জাহাজ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বন্দরগুলোতে আটকে আছে। তেল লোড করা হয়েছে, তবে আসতে পারছে না, শুধুমাত্র এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকার কারণে। এখন হরমুজ প্রণালী যদি আগামী ১০-১৫ দিনে বা ১ মাসের মধ্যে না খোলে, এটা একেবারে চরম সত্য কথা যে বাংলাদেশ তেল নিয়ে গভীর একটা ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে, এমন সংকটে পড়তে যাচ্ছে, দেশে হয়তোবা গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যেতে পারে, মানে গাড়ি দিয়ে চলাচল বন্ধ হয়ে যেতে পারে। পণ্য পরিবহন, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট যে বাসগুলো রয়েছে, শহরের মধ্যে যে গণপরিবহনগুলো রয়েছে, এগুলো কিভাবে চলবে এটা নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে। অনেকে বলতে পারেন আমি প্যানিক তৈরি করছি, কিন্তু আমি প্যানিক তৈরি করছি না। বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে, এখনই আমাদেরকে সতর্ক হতে হবে। যদি আমরা আমাদেরকে রক্ষা করতে হয় বা আমরা আমাদের এই মজুদকে যদি আরও ২-১ দিন বাড়িয়ে নিতে হয়, আমাদেরকে অপচয় রোধ করতে হবে। এই জায়গা থেকে আমি এই ভিডিওটা করছি। এখন কথা হলো, স্পট মার্কেট থেকে বা হচ্ছে অন্যান্য দেশ থেকে, যেমন ভারত থেকে বাংলাদেশ পাইপলাইনে কিছু তেল পেয়েছে, সিঙ্গাপুর থেকে গত ১-২ মাসে বেশ কিছু তেল সিঙ্গাপুর থেকে কেনা হয়েছে, তারপরে মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ চলছে, তারপরে আরও কয়েকটি দেশের সঙ্গে তেল কেনার বিষয়ে কথাবার্তা হচ্ছে। তবে এখন পর্যন্ত এরকম কোনো স্পেসিফিক তথ্য পাওয়া যায়নি যে অমুক দেশ থেকে অমুক দিন একটা তেলের জাহাজ আসবে, এরকম তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে অনেক দেশের সঙ্গে কথা বলা হচ্ছে, এবং পাশাপাশি সৌদি আরব বা হচ্ছে মিডল ইস্টের কয়েকটি দেশের সঙ্গে এমনভাবে আলাপ করা হচ্ছে তারা ভিন্ন রুটে তেল পাঠাতে পারে কিনা, খরচ বাড়লেও সেই চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে। অর্থাৎ সরকারের জায়গা থেকে চেষ্টা করছে তেল আনার জন্য এবং মজুদটা বৃদ্ধি করার জন্য, এবং তেল নিয়ে যেন কোনো সংকট তৈরি না হয় সেটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে বড়, সরকার যে জায়গায় মানে কাজটা আরও ভালোভাবে করতে পারতো, বা সরকার, অনেকেই বলছেন সরকার এখানে ফেল করেছে, গত ৫৪ দিন বাংলাদেশে ক্রুড অয়েল না ঢোকা। আপনি মালয়েশিয়া বা অন্যান্য যেসব দেশ ক্রুড অয়েল বিক্রি করে, তারা বাণিজ্যিকভাবে বিক্রি করে, লাভের জন্য একটু বেশি দামে বিক্রি করে, সরকার চাইলে সেই সব দেশ থেকে ২-১টি জাহাজ ক্রুড অয়েল আনতে পারতো। অর্থাৎ এই ২-১টি, যেমন মালয়েশিয়ার সঙ্গে যে কথাটা চলছে, এটা নিয়ে যদি একটু অগ্রগতি করতো বা এটা নিয়ে যদি সরকার একটু দ্রুত পদক্ষেপ নিত, তাহলে কিন্তু এই ক্রুড অয়েল এতদিনে চলেও আসতো বা আনার বাস্তবতাও রয়েছে। রাশিয়া থেকেও তেল কিনে সরকার কূটনীতিকভাবে কথাবার্তা বলে রাশিয়া থেকেও তেল আনতে পারে, সেই চেষ্টাও সরকার চালাইতে পারে। শুধুমাত্র এখন যে হরমুজ প্রণালী বন্ধ হবে এবং হরমুজের দিকে আমরা তাকিয়ে থাকবো, হরমুজ প্রণালী যেদিন খুলবে বা এই যুদ্ধ অবস্থা যেদিন যাবে, সেদিন আমরা অবলীলে আগের মতো মধ্যপ্রাচ্য থেকে তেল আনবো এবং আমরা সংকট সমাধান করব, এটার আশা করা আমাদের এখন উচিত নয়। এখন আমাদের সরকারকে ভাবতে হবে ভিন্ন ভিন্ন মার্কেট। অবশ্যই সরকার এটা ভাবতেছে, তবে জনগণকেও আশ্বাস দিতে হবে এবং প্রতিদিন এসব নিয়ে আপডেট দিতে হবে যে হচ্ছে আমরা অমুক জায়গা থেকে তেল নিয়ে আলাপ করছি, অমুক জায়গা থেকে তেল আনছি। কেননা তেলের এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, যেটা আজকে রাতে আসবে সেটা মিলিয়ে তেলের যে মজুদ, আমি পেট্রোল অকটেনের কথাই বলছি না, আমি ডিজেল নিয়ে কথা বলছি, যেটা একেবারে কোর। আপনি ধরেন মোটরসাইকেল বা প্রাইভেট কার যদি বন্ধও থাকে কিছুদিন, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা হাঁটা চলা করে বা হচ্ছে যদি পরিবহনটা চলে, তাও কিন্তু আমরা কোনো রকমের নিজেদের দৈনন্দিন কাজকর্ম করতে পারবো এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা মোটামুটি সচল থাকবে। কিন্তু যদি আপনার ডিজেলের অভাবে যদি গণপরিবহন বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এটা গভীর সংকট তৈরি করবে। এবং সামনে কোরবানি আসতেছে, কোরবানির সময় যে গরুর যে পরিবহন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আসা, এবং আমরা জানি অনেক জেলায় সেভাবে গরু উৎপাদন হয় না, সেই জায়গায় ওইসব জেলা থেকে অন্য জেলা থেকে নিয়ে ঘাটতি পূরণ করতে হয়। এবং শহরের এরিয়াগুলোতে, শহরের এলাকাগুলোতে বা মেট্রোপলিটন এলাকাগুলোতে গরু আসে সম্পূর্ণ প্রত্যন্ত অঞ্চল থেকে, যেমন ধরেন যে দিনাজপুর, রংপুর, রাজশাহীর এইসব এলাকা থেকে গরু আসে। যদি কোনো কারণে আমরা যদি কোরবানির সময় ডিজেল শূন্য হয়ে পড়ি বা জ্বালানি শূন্য হয়ে পড়ি, আমাদের এটা একটা বড় সংকট তৈরি করবে। এবং ঢাকায় বা মেট্রোপলিটন এলাকাগুলোতে অনেক মানুষ আটকা পড়বে, তারা নিজের বাড়িতেও যাইতে পারবে না, যে পরিমাণ সংকট চলছে বা যে পরিমাণ সংকট দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলোকে
রাখতে আমাদেরকে সরকারকে এখন দ্রুততার সঙ্গে অন্যান্য যে ক্রুড অয়েল নিয়ে যে কথা হচ্ছে মালয়েশিয়ার সঙ্গে আরও কয়েকটি জায়গা থেকে যে ক্রুড অয়েল আনা যায় সেই সব বিষয়ে চেষ্টা করতে হবে। শুধুমাত্র এখন হরমুজ খুলবে এবং এটার দিকে তাকিয়ে থাকলে এটা সম্ভবত বড় ধরনের ভুল হবে। হরমুজ খুব সহসায় খুলছে না এবং হরমুজ নিয়ে যে কাণ্ড কারখানা চলছে, সম্ভবত ইরান যদি এখন মার্কিন রণতরীতে অ্যাটাক করে বা হচ্ছে খার্ড দ্বীপে যদি হচ্ছে আমেরিকা সেনা মোতায়েন করে, সেখানে যদি ইরান যদি হামলা চালায়, আমার কাছে মনে হচ্ছে হরমুজ এত দীর্ঘ সময়ের জন্য বন্ধ হবে, যেটা আর কবে খুলবে সেটা আসলে তার উত্তর কেউ দিতে পারবে না। হয়তো দেখা গেল খোদ এখন ইরানই জানে না হরমুজ তারা কবে খুলবে, আমেরিকাও জানে না হরমুজ কবে খুলবে, কেননা একে অপরের বিরুদ্ধে অবরোধ দিয়ে রেখেছে। ইরান হরমুজের মুখে অবরোধ দিয়ে রেখেছে, আর হচ্ছে আমেরিকা হরমুজ পার হওয়ার পর আরব সাগরে অবরোধ দিয়ে রেখেছে। অর্থাৎ শুধুমাত্র একজন চাইলে, এতদিন ইরান চাইলে হচ্ছে হরমুজ খুলে দিতে পারতো, এখন ইরান চাইলেও হরমুজ খুলবে না। যদি আমেরিকা বলে যে আমি এখানে বসছি, আমি এখানে বসবো, এবার আমি টোল নিব, এবার আমি এটাকে কন্ট্রোল করব, তখন আপনি কি করবেন? অর্থাৎ হরমুজ এমন একটি মানে ফ্যাসাদে পড়ে গেছে, এমন একটি যুদ্ধের বড় টুল হয়ে গেছে, যেটা আসলে পুরো পৃথিবীব্যাপী একটা বড় ধরনের বিপর্যয় তৈরি করতে পারে। বিশেষ করে আমাদের মতো দেশ, যেই সব দেশের জ্বালানি অনেক বেশি আমদানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে, সেই সব দেশগুলো বড় সড় বিপদে পড়ে গেছে এবং সরকারকে এই বিষয়ে খুব দ্রুত অন্যান্য দেশ থেকে কিভাবে জ্বালানি তেল আমদানি করা যায় একটু কূটনীতি ভালোভাবে ব্যবহার করে, সেই বিষয়ে সরকারকে চেষ্টা করা উচিত এবং ভালোভাবে চেষ্টা করা উচিত। অবশ্যই সরকার চেষ্টা করছে, তবে এটা জনগণের সঙ্গে এটা নিয়ে হচ্ছে কথাও বলা উচিত এবং জানানো উচিত আসলে সংকটটা কোন দিকে যাচ্ছে এবং সংকটটা কতটুকু দীর্ঘ হইতে পারে এবং মানুষ আসলে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে কিভাবে সাশ্রয়ী হইতে পারে এবং যে অবৈধ মজুদগুলো হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়ে সরকার ব্যবস্থা নিতে পারে এবং অবৈধ মজুদ যেন আর না হয় এবং সরকারের হাতের বাইরে অন্য কোনো হাতে, মানে সরকারের হাত বলতে তো পেট্রোল পাম্পগুলো হচ্ছে এই সরকার সাপ্লাই করে, এর বাইরে যেন অন্য কোনো জায়গায় যেন জ্বালানি তেল বিক্রি না হয়, সেই সব বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ সব মিলিয়ে জ্বালানির বিষয়ে সরকারকে এখন পুরোপুরিভাবে এদিকে নজর দিতে হবে এবং এটা নিয়ে যেন কোনোভাবেই বাংলাদেশে গণপরিবহন বন্ধ না হয়, বাংলাদেশ যেন জ্বালানি শূন্য না হয়ে পড়ে, এই দিকে সরকারকে নজর দিয়ে এবং এটা ঠিক রাখতেই হবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।